আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পরশুদিন যে তারেক রহমান যমুনায় গিয়েছিলেন সপরিবারে ডক্টর ইউনূসের সাথে মিটিং করতে, সেই মিটিং এর ব্যাপারে আমি গতকাল বলেছি। আরো দু একটা ইনফরমেশন বাকি ছিল। গতকাল এপিসোড বড় হয়ে যাবে বলে ভাবলাম যে আজকে বলি যে এই একান্ত বৈঠকে, যে 22 মিনিটের একান্ত বৈঠক হয়েছিল, সেখানে ডক্টর ইউনূস একটা কথা তারেককে বলেছিলেন যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস কয়েকদিন আগেই বলছিলেন যে নতুনরা নতুন সরকারে যাবে, মানে যে এনসিপির যে নতুন কিছু নেতা আছে এরা নতুন সরকারে মন্ত্রী হবে, এরকম একটা কথা বলেছিলেন। এবং এই কথাটার পরে কিন্তু রাজনীতিতে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছিল যে এনসিপির এরা কিভাবে মন্ত্রী হবে, এদের তো সরকারে যাওয়াটাই অনিশ্চিত। তো সেই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেছেন ডক্টর ইউনূস তারেক রহমানকে বলেছেন যে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আসলে তার স্লিপ অফ টাং ছিল। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে নতুন যে সরকারটা গঠিত হবে যারাই করুক, তিনি আশা করেন যে সেখানে এই তরুণদেরও মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। এবং তিনি তারেক রহমানকে অনুরোধ করেন যদি এই তরুণরা নির্বাচিত হয়ে আসে তাহলে 6টি মন্ত্রণালয়ে যেন তাদের দায়িত্ব দেওয়া হয়, মানে 6 জনকে মন্ত্রী করা হয়, সোজা কথা। তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, আর 3টা, এরকম মোট 6টা মন্ত্রণালয় আছে। এখন কথা হলো যে, এবং এটা ওনার যুক্তি হলো যে এই নতুনদের যদি মন্ত্রী পরিষদে যুক্ত করা হয় তাহলে সরকারও, মানে বলা যাবে যে এটা প্রচলিত সেই পুরনো আমলের না, তারা নতুন ভয়েস অ্যাড করতেছে মন্ত্রী পরিষদে। এবং ডক্টর ইউনূস তারেক রহমানকে একটা জিনিস খুব ক্লিয়ার করেছেন যে তিনি এই নির্বাচনের পরে আর কোনো দায়িত্বে থাকতে চান না, তিনি চলে যাবেন। এবং তিনি মনে করেন যে এই 6 জন তরুণকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তাদের মধ্য দিয়েই ডক্টর ইউনূস থেকে যাবেন। তো স্বভাবতই মানে প্রশ্ন যেটা, সেটা হলো যে এই 6 জন কিভাবে নির্বাচিত হবে, এটা ডক্টর ইউনূস কেন ভাবছেন বা কিভাবে নিশ্চিত হচ্ছেন। তো এই যে এই 6 জন যে নির্বাচিত হবেন, এর দ্বারাই কিন্তু আমরা একটা ভবিষ্যতের পাতানো নির্বাচনের ইন্ডিকেশন পাই। যাই হোক, তারেক রহমান 8:30টার দিকে চলে গেছেন, 8:26-এ। 5 জন উপদেষ্টা গিয়েছিলেন যমুনায় তারেক রহমানের সাথে মিটিং করতে, কিন্তু তারেক রহমান অ্যাগ্রি করেননি। পরে তিনি ডিনার করেছেন, যেহেতু একটা ফ্যামিলি ইনভাইটেশনও ছিল, তারেক রহমানের পরিবার গিয়েছিল, আবার ডক্টর ইউনূসের মেয়ে দিনা ইউনূসও ছিলেন। তো এই যেটা বলছিলাম যে নির্বাচনটা পাতানো হবে কিনা, এবং অনেকেই মনে করছেন যে এই আজকেও একটু আগে ফোন পেলাম, বাংলাদেশ থেকে একজন ফোন করলো যে এখন বাংলাদেশে তারেক রহমানের যে স্ট্যাটাস, তাতে মনে হয় যে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, মানে তিনি প্রাইম মিনিস্টার হতে যাবেন আর কি, এরকম একটা অবস্থা। তো যেটা আশঙ্কা করছে যে ডক্টর ইউনূস এবং এরা মিলে ডক্টর এই তারেক রহমানকে এমন একটা ধারণা দিচ্ছে যে সে তো প্রাইম মিনিস্টার হচ্ছেই। এবং এই বৈঠকেও ডক্টর ইউনূস বলেছেন যে এখন আমার উপরে যে প্রেশারগুলো আমি দেখছি, আপনার উপরেও কিন্তু এই সেম প্রেশার আসবে, তার মানে আপনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। আবার ওইদিকে বলছেন 6টা মন্ত্রী ছাড়তে হবে। এই 6 জন আবার কারা? আমি ধারণা করি এনসিপি 6 জন, তারা জিতবেন, এটা আবার ডক্টর ইউনূস কিভাবে জানেন বা ধারণা করেন? সো এই জায়গার থেকেই মানে সন্দেহগুলোর উদ্রেক হয়। এবং আরো যে বিষয়টা হলো, সেটা হলো যে জামাতে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। জামাত কিন্তু ঠিক করেছে যে 160 থেকে 170টা আসন তারা টার্গেট করেছে, যে সেই আসনগুলোতে তারা ফাইট করবে এবং তারা জিতবে। এবং এই ফাইটের জন্য তারা যে কৌশলগুলো ঠিক করেছে, এই কৌশলগুলো আমরা বিচ্ছিন্নভাবে এই একবার এইটা শুনি একবার ওইটা শুনি, কিন্তু আমরা যদি সবকিছু সামারাইজ করি তাহলে আমরা বেশ দেখতে পাই যে তারা, দেখেন এই যে এবার প্রবাসীদের ভোটার করা হয়েছে, এবং তারা কয়েকটা দেশে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিজে, তারা এই মানে একদম খুব টার্গেটেড ওয়েতে তারা ভোটার বানিয়েছে। সেই ব্যালট পেপারে যে ঠিকানা ব্যবহার করেছে সেটাও তাদের নিয়ন্ত্রণে। অর্থাৎ এই সব দেশে এই যে ব্যালট পেপারে যে ভোট দেবে প্রবাসীরা, এই সব ভোট টোটাল জামাত কন্ট্রোল করতেছে। তার মানে এই যে শোনা যায় যে 5 লাখ নাকি ভোটার রয়েছে প্রবাসে, কিন্তু কেউ কেউ বলছে এই সংখ্যাটা অনেক বেশি।
যাই হোক, এটা নিয়ে একটা লুকোচুরি চলতেছে এবং এই জামাত এইভাবে প্রবাসীদের একটা বড় অংশের ভোট অলরেডি ম্যানিপুলেট করছে। তারা সেইভাবেই প্ল্যান করে ভোটার বানিয়েছে। 1 কোটির বেশি প্রবাসী আমরা বিদেশে আছি। আমি নিজেও এটা প্রয়োজন অনুভব করিনি, কিন্তু জামাত তাদের টার্গেট ভোটারদের নিয়ে ভোটার করে আবার সেই ব্যালট পেপার যেন তাদেরই ঠিকানায় যায় সেই ব্যবস্থা পর্যন্ত করেছে। এবং এই টোটাল প্রক্রিয়ার সাথে বাংলাদেশের নির্বাচন কমিশনও জড়িত। কারণ নির্বাচন কমিশন যখন দেখে যে এক ঠিকানায় 100, 200, 300 ব্যালট পেপার যাচ্ছে, তখন তো তাদের সেখানে একটু সন্দেহ করা উচিত ছিল, কিন্তু তারা এটা করেনি। স্থানীয় দূতাবাসদের দিকেও অনেকে অভিযোগের আঙ্গুল তুলছে। আরো একটা কৌশলের কথা আজকে শুনলাম যে জামাত যে 160 থেকে 170টা আসন টার্গেট করেছে, বাকি আসনগুলো তারা ছেড়ে দেবে এবং অধিকাংশ আসনই তারা ধারণা করে যে বিএনপি জিতবে বা অন্য দলের প্রার্থীরা জিতবে। এই 160 থেকে 70 আসনে এই যে 20 তারিখের পরে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন তারা কি করবে, এই যে টার্গেটেড সিট, এইখানে তারা ব্যাপক রকমের গন্ডগোল শুরু করে দিবে এবং তারা প্রত্যেক আসনে বিএনপি এবং প্রতিপক্ষের 40 থেকে 50 জন নেতার একটা তালিকা করেছে এবং তারা ঠিক করেছে যে এইসব নেতাদের বিরুদ্ধে তারা মামলা দেবে, বিভিন্ন ধরনের মারামারি করবে বা বিভিন্ন ঘটনা ঘটে এইসব নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেবে এবং তাদের অনেককে গ্রেপ্তার করাবে অথবা দৌড়ের উপর রাখবে। যখন দেখা যাবে যে একটা দলের বড় বড় নেতারা মামলা খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, তখন সেই মেসেজটা কিন্তু অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে। তো জামাত এই কারণে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ, সেনাবাহিনীর একটা অংশ, এই সব মিলে তারা এই প্ল্যানটা করেছে। সুতরাং 20 তারিখের পরে দেখবেন যে এই 160-70টা আসনে জামাতের আচরণ কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে এবং তারা প্রতিপক্ষের বিরুদ্ধে মানে একদম ঝাঁপায় পড়বে এবং তাদের আইনিভাবে হয়রানি করে এলাকা ছাড়া পর্যন্ত করার চেষ্টা করবে। সো এইভাবে তাদের কাছে এবার সিম্পল মেজরিটি চাই তাদের টার্গেট। এছাড়া তো অন্য বিষয়গুলো আপনারা জানেনই। তারা নারীদের কিভাবে টার্গেট করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি নারীদের কাছে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে, নারীদের কাছে ধর্মের কথা বলছে, নারীদের এনআইডির ছবি তুলতেছে, আবার সামগ্রিকভাবে তারা ধর্মের অপব্যবহার করছে। ধর্মকে নির্বাচনে ব্যবহার করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে আমাদের নির্বাচনী আচরণবিধিতে, কিন্তু এগুলো তারা মানছে না। এর বাইরে যারা আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করেছে, নানা রকমের প্রলোভন, ভয়ভীতি দেখাচ্ছে এবং তারা প্রয়োজনের টাকা পয়সা খরচ করছে, যার যা লাগে, মানে নির্বাচনী আচরণবিধির সবকিছু তারা অমান্য করছেন বলা যায়। এবং তারা এইভাবে ক্ষমতাটা দখল করতে চাচ্ছে এবং তারা বিএনপি, তারেক রহমান সবাইকে তারাও একটা ধারণা দিচ্ছে যে বিএনপি তো ক্ষমতায় আসতেছেই, কিন্তু তলে তলে জামাত ক্ষমতায় যাবার জন্য, নির্বাচনে জয়লাভ করার জন্য সবকিছু করছেন। এবং এখানে $1,000,000 প্রশ্নটা হলো যে ডক্টর ইউনূস কি চাইছেন। এবং আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান একদম চুপ, তিনি কোথাও নেই। তিনি আসলে কি চাইছেন? জামাত, ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান, এই ত্রয়ী মিলে বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন যদি সেটা অনুষ্ঠিত হয়, আমি আবারও বলছি এই নির্বাচন অনুষ্ঠিত না হবার সম্ভাবনা এখনো রয়েছে। এবং আজকেও আমাকে একজন ঢাকার থেকে বললেন যে বাংলাদেশে এমন একটা গুমোট পরিস্থিতি বিরাজ করছে, তাতে সবাই ধারণা করছে যে কিছু না কিছু ভয়াবহ একটা ঘটতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। জামাত নির্বাচন নিয়ে ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং করছে এবং তার সাথে কারা কারা রয়েছে এটা আপনারা আরও টের পাবেন। আবার ওদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথেও খেলছেন কিনা সেটিও দেখবার বিষয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। হাদির ভাইয়ের পক্ষ থেকে শাহবাগে বলা হয় যে কোনো এজেন্সি এ ঘটনা ঘটিয়েছে কিনা এবং প্রয়োজনে তারা যমুনা ঘেরাও করবেন। যমুনা ঘেরাও করেও কাজ না হলে প্রয়োজনে তারা লং মার্চ টু ক্যান্টনমেন্ট ডাকবেন, কারণ তারা জানতে চান যে ক্যান্টনমেন্ট থেকে কাউকে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কাউকে হাদির হত্যাকারীদেরকে সেখানে লুকিয়ে রাখা হয়েছে কিনা, হাদির হত্যাকারীদের তাদের মাধ্যমে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কিনা। বাংলাদেশে দুর্বৃত্তের গুলিতে
নিহত ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে সরকার সকল পক্ষকে বিস্মিত করে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে। শুক্রবারে এমন একটা প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে যেখানে দেখা যায় যে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে জনস্বার্থে 3 বছরের জন্য এই বার্মিংহাম সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হলো চুক্তিভিত্তিক, এবং সেখানে উল্লেখ করা হয়েছে নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। মানে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি কি পেশায় ছিলেন, আদৌ কোনো চাকরি বাকরি কিছু করতেন কিনা জানা যায় না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এসব ছবি বেরিয়ে এসেছে যে তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন মিছিলে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দেখা যাচ্ছে। তবে ওমর বিন হাদি, ওসমান হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের যে লাগাতার আন্দোলন চলছে শাহবাগে এবং সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ক্যাম্পাসে এবং রাজপথে, সেই আন্দোলনের একজন প্রধান মুখ হিসেবে তিনি সামনে এসেছেন। ওসমান হাদির বড় ভাই ওমর হাদি এবং বড় বোন মাসুমা হাদি, এই দুজনই কথা বলছিলেন পরিবারের পক্ষ থেকে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ওসমান হাদির বড় বোন মাসুমা হাদি যেমন সংবাদ মাধ্যমের সামনে তার প্রতিক্রিয়ায়, ভাই যখন মৃত্যুর সঙ্গে লড়ছেন তখনই তিনি বলেছিলেন যে ভাইয়ের শত্রুর কোনো শেষ নাই। তার ভাইকে আওয়ামী লীগ যেমন আক্রমণ করে থাকতে পারে তেমনি আক্রমণ করে থাকতে পারে ভারত, কারণ তার ভাই ভারতের আধিপত্যবাদ বিরোধী ছিলেন। আর তিনি বলেছেন যে জিয়াউর রহমানকেও বিএনপি বাঁচতে দেয় নাই, কাজেই মির্জা আব্বাসও তার নির্বাচনী এলাকা ঢাকা 8-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ওসমান হাদিকে হত্যা করার চেষ্টা চালিয়ে থাকতে পারে এবং তারপর ওসমান হাদির নিহত হন। ওসমান হাদির দলের পক্ষ থেকে তিনি গুলিবিদ্ধ হওয়ার দিনই তাকে হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাস দেখতে গেলে মির্জা আব্বাসের সঙ্গে এক রকমের দুর্ব্যবহার করা হয়, তার আসার ঘটনাকে প্রতিবাদ জানানো হয় তীব্র স্বরে, এবং সেখানে ওসমান হাদির ঘনিষ্ঠ সহচর যারা তারা স্লোগানও দেন এসব কথা বলে যে মির্জা আব্বাসই ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। এরপর ওসমান হাদিকে যারা গুলি করেছে সেই ব্যক্তিবর্গ ভারতে পালিয়ে গেছে। এত বড় একটা মানে সারা জাগানো হত্যাকাণ্ড ঘটানোর পর রাতেই তারা ভারতে পালিয়ে গেছে, এবং সেটা কিনা যুক্তরাজ্যে বসে এক সাংবাদিক, আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের কাছে সে খবর পৌঁছে গেছে যে কারা গুলি করেছে। যারা গুলি করেছে তারা আবার ওসমান হাদির সঙ্গে ইনকিলাব মঞ্চে ঘনিষ্ঠভাবে রাজনীতি করছিল, তার প্রচারণায় অংশ নিচ্ছিল। আর সেই গুলি করার পরেই সেই ব্যক্তিরা ভারতে চলে গেছে, এ খবরও জুলকারনাইন সায়ের পেয়ে যান। কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারে নাই যে হাদিকে যারা গুলি করেছেন তারা কোথায় আছেন। এরপর এই সম্প্রতি আওয়ামী লীগের এক ওয়ার্ড কমিশনার, তিনি এক ওয়ার্ড কাউন্সিলর, তিনি হাদিকে মানে গুলি করানোর জন্যে এই বন্দুকধারীদের নিয়োগ দিয়েছিলেন। এমন একটা তদন্তপত্র, এমন একটা তদন্ত প্রতিবেদন পুলিশ পেশ করার পর ইনকিলাব মঞ্চ, মানে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের তরফে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়েছে তারা মনে করেন না আওয়ামী লীগের একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর এই হাদির মতো বড় নেতাকে হত্যার ষড়যন্ত্র করে থাকতে পারেন। এর পেছনে দেশি বিদেশি বিরাট ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্র সরকারকে উদ্ধার করতে হবে। যতদিন সরকার সেই ষড়যন্ত্র উদ্ঘাটন করতে না পারছে, যতদিন সরকার হাদিকে যারা গুলি করেছে তারা কোথায় আছে সেটা চিহ্নিত করতে না পারছে, তাদের গ্রেফতার করতে না পারছে, তারা রাজপথ ছাড়বে না। দেখেন, হাদির ভাই এমন একটা চাকরি পেয়ে গেছেন যে বুঝতে অসুবিধা হয় না যে সরকার এই প্রজ্ঞাপন জারির আগে নিশ্চয়ই পরিবারের সঙ্গে এ বিষয়ে এক রকমের আলাপ করেছেন। মানে আলাপ
আলাপও আমরা এই বিষয়ে শব্দটা ব্যবহার করতে পারি, আমরা দর কষাকষিও শব্দটা ব্যবহার করতে পারি, কারণ ওমর বিন হাদি ভীষণভাবে রাজপথে ছিলেন। তিনি শাহবাগে 25 বা 26 ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশে তারা রীতিমতো শহীদি শপথ নেন যে কিছুতেই তারা রাজপথ ছাড়বেন না হাদির হত্যাকারী কারা সেটা সুনির্দিষ্টভাবে বের করবার আগে, কারণ সরকার গড়িমসি করছে হাদির হত্যার পেছনের ষড়যন্ত্র উদ্ঘাটনে। এবং সেই সমাবেশে হাদির ভাই ওমর বিন হাদি, যাকে কিনা সরকার এখন চাকরি দিয়ে বিদেশ পাঠিয়ে দিতে চাইছে, তিনি শুধু যে সরকার গড়িমসি করছে সেটা বলেছিলেন তাই নয়, তিনি সরাসরি ইঙ্গিত করেছিলেন যে সরকারেরই কোনো এজেন্সি হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা। মানে এই ইঙ্গিতটা হাদির মৃত্যুর ঘটনার পর থেকে বারবার আসতে থাকে ইনকিলাব মঞ্চের তরফে যে এটা কোনো এজেন্সির কাজ কিনা। মানে এমন একটা হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছিল কিনা, যে কারণে ইনকিলাব মঞ্চ বলছিল যে তারা নির্বাচন হতে দেবে না। হাদির ভাই, হাদির অত্যন্ত ঘনিষ্ঠ জাবের, ইনকিলাব মঞ্চের নেতা, এরা সেই শাহবাগে বলে আসছিলেন যে শাহবাগ সহ সারা দেশে যারা হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল করছেন, সমাবেশ করছেন, রাজপথে আছেন, তারা যেন কিছুতেই রাজপথ না ছাড়েন যতদিন বিচারের প্রক্রিয়ায় সুনির্দিষ্টভাবে দোষীদের গ্রেফতার করা না যাবে, কোনো অগ্রগতি না হবে, তারা যাতে কিছুতেই না ছাড়েন। কারণ তাদের সন্দেহ যে সরকারের একেবারে কোনো এজেন্সি কিংবা সরকারের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হাদির ইনকিলাব মঞ্চের অত্যন্ত সক্রিয় নেত্রী জুমা ডাকসুরও, যিনি একজন নির্বাচিত সদস্য, তিনি পরিষ্কারভাবে কদিন আগে বলেছেন যে হাদির হত্যাকারী যারা নির্দেশদাতা তারা হাদির জানাজার সামনের কাতারেই ছিল। মানে একেবারে সেই সামনের কাতারে প্রধান উপদেষ্টা সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোকজন ছিলেন। এবং হাদির ভাইয়ের পক্ষ থেকে শাহবাগে বলা হয় যে কোনো এজেন্সি এ ঘটনা ঘটিয়েছে কিনা এবং প্রয়োজনে তারা যমুনা ঘেরাও করবেন, যমুনা ঘেরাও করেও কাজ না হলে প্রয়োজনে তারা লং মার্চ টু ক্যান্টনমেন্ট ডাকবেন, কারণ তারা জানতে চান যে ক্যান্টনমেন্ট থেকে কাউকে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কাউকে হাদির হত্যাকারীদেরকে সেখানে লুকিয়ে রাখা হয়েছে কিনা, হাদির হত্যাকারীদের তাদের মাধ্যমে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কিনা। এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এর আগে কথাও বলেছেন যে এই যে হাদির হত্যাকারী মানে হত্যা প্রচেষ্টাকারীরা, যেই গুলিতে পরে হাদির মৃত্যুই হলো, হাদির গুলি করা ব্যক্তিরা যে এমনভাবে পালিয়ে যেতে পারলো এটা আসলে কোনো গোয়েন্দা সংস্থার সহায়তা ছাড়া সম্ভব কিনা। এবং তারা সরাসরি প্রশ্ন করেছিলেন যে কোনো একটি বিশেষ দেশের প্ররোচনায় কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো এজেন্সি, বাংলাদেশের কোনো এজেন্সি সরকারের শীর্ষ পর্যায়ের কারো নির্দেশনায় এমন একটা ঘটনা ঘটালো কিনা, হাদিকে টার্গেট করলো কিনা। তো হাদির ভাই কি কি প্রশ্ন তুলছিল শুনে আসি, আর ভাবি যে সরকার কি তাহলে এই প্রশ্নগুলো ধামাচাপা দিতেই, মানে ইউনূস সরকার এই প্রশ্নগুলো ধামাচাপা দিতেই এখন হাদির ভাইকে লন্ডন পাঠিয়ে দিচ্ছে, মানে যুক্তরাজ্যের সহকারী হাই কমিশন বার্মিংহামে পাঠিয়ে দিচ্ছে এবং এমন একটা লোভনীয় পোস্টিং দিয়ে সেই পরিবারটিকে এক রকমের চুপ করিয়ে দিতে চাইছে, যেই পরিবারটি কদিন আগেও বলেছে যে তারা সংসদ নির্বাচনে দাঁড়াবে না কারণ তারা হাদি হত্যার বিচারের আগে বাড়ি যেতে রাজি নয় এবং সরকারের গড়িমসিকে তারা সন্দেহ করে। সরকার এর আগেও হাদির পরিবারকে নানা রকম পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছে। সরকার হাদির বোন মাসুমা হাদিকে গানম্যান দিয়েছে, অস্ত্রের লাইসেন্স দিয়েছে। এই যে একটা পরিবারকে বিচার না দিয়ে অন্য নানাভাবে ক্ষমতায়িত করার চেষ্টা, তার পেছনে কোন সংস্থা কাজ করছে, তার পেছনে সরকারের কোন শীর্ষ পর্যায়ের নেতারা কাজ করছেন, সে প্রশ্ন তো করতেই হয় যখন হাদির ভাই যাচ্ছেন চাকরি করতে বার্মিংহামে, অথচ সারা দেশে এখনো আন্দোলন চলছে। হাদির ভাই কি কি প্রশ্ন তুলেছিলেন শুনে আসি সেটা। আপনারা যদি মনে করেন এই ইস্যু কয়েকদিন পরেই ধামাচাপা হয়ে যাবে তাহলে আপনারা ভুল করবেন। আমরা আজকে থেকে রাজপথে নেমেছি, ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরা কঠোর থেকে
কঠোরতম কর্মসূচি গ্রহণ করব, সারা বাংলায় প্লকার্ড দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। তাতেও যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। যে এজেন্সি হাদির খুনিকে লুকিয়ে রেখেছে, যে এজেন্সি হাদির খুনিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, ওই খুনি যদি ক্যান্টনমেন্টেও থাকে আমরা কাফন পরে দেখুন, হাদির পরিবার এক রকমের রাজি হয়েছেন যে তারা আন্দোলনে থাকবেন না, রাজপথে থাকবেন না, তারা চলে যাবেন বার্মিংহামে। সেজন্যই নিশ্চয়ই ওমর বিন হাদির এই পুরস্কার, কারণ তিনি অন্য কোনো কি যোগ্যতায়, মানে একমাত্র হাদির ভাই, এজন্যে জনস্বার্থে তাকে এমন একটা পোস্টিং দেওয়া হচ্ছে। এছাড়া আর কোনো যোগ্যতা তার মানে ব্যাখ্যা করা হয় নাই সেই প্রজ্ঞাপনে, যে কারণে তিনি যুক্তরাজ্যের সহকারী হাইকমিশনে এত বড় একটা পদে নিয়োগ পেতে পারেন। তার মানে কোটা না মেধা, তিনি সরাসরি একটা কোটার অন্তর্ভুক্ত হয়েই কিন্তু যুক্তরাজ্যে যাচ্ছেন। তো হাদির ভাইকে পুরস্কৃত করার পরে তো অন্তত তাহলে এই রাজপথ থেকে এই আন্দোলন উঠিয়ে নেওয়ার একটা উদ্যোগ সরকারের নেওয়া উচিত। মানে সরকারের তার মানে এক রকমের প্রতিশ্রুতি বা বিশ্বাসের সম্পর্ক স্থাপন হয়েছে নিশ্চয়ই হাদির পরিবারের সঙ্গে, যে কারণে তিনি ভাইয়ের হত্যার বিচার না পেয়ে শহীদের শপথ নিয়ে রাজপথে থাকার অঙ্গীকার করলেও এখন বার্মিংহাম রওনা হতে চাইছেন। কিন্তু তাহলে শুক্রবার শনিবারেও আপনি যদি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে যান, আপনি দেখবেন ইনকিলাব মঞ্চের আয়োজনে, ইনকিলাব মঞ্চের আহ্বানে সারা বাংলাদেশে জাস্টিস ফর হাদি, হাদি হত্যার বিচার চেয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মুক্তিকামী জনতা মিছিল বের করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ইনকিলাব মঞ্চে লেখা হচ্ছে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে খুলনায় মার্চ হয়েছে, কিশোরগঞ্জে মার্চ ফর ইনসাফ হয়েছে, রংপুরে শহীদ আবু সাইদ চত্বরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণেরা এই দাবিতে মিছিল বের করেছেন। কুমিল্লাতে হয়েছে, কোটবাড়ি বিশ্ব রোড এবং কুমিল্লা মহানগরে বিক্ষোভ মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, এবং এই মুহূর্তেও দেখছি যে খুলনায় আজকেও সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে। তাহলে একই সঙ্গে সরকারের প্রতি কোনো আস্থা নাই, তার বিচারের দাবিতে সেই অনিশ্চয়তা নিয়ে ক্ষোভে সারা বাংলাদেশে রাজপথ দখলে থাকবে। অন্যদিকে পরিবারের একজন সদস্যকে, যিনি কিনা বিচারের দাবিতে সবচেয়ে সোচ্চার ছিলেন, তাকে বার্মিংহাম পাঠিয়ে দেওয়া হবে। এগুলো কেন হচ্ছে? সরকার জানে যে কারা এই হত্যার সঙ্গে জড়িত। সরকারের সত্যি শীর্ষ পর্যায়ের নির্দেশে কোনো এজেন্সি নির্বাচন বানচাল করতে এ ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারে? যেই সত্যগুলো বেরিয়ে আসবে সেই উদ্বেগে সরকার শেষ পর্যন্ত ধামাচাপা দিতে চাইছে ওসমান হাদির ভাইয়ের গলার আওয়াজ। মানে এর কারণ কি হতে পারে? সেই অবিশ্বাস, সেই সন্দেহ ওসমান হাদির ভাই থেকে আসলে সর্বত্র ছড়িয়ে পড়ল সরকারের এমন একটা পুরস্কার ঘোষণার মাধ্যমে।